লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকে অপবাদ, হুমকির পর আত্মহত্যা। জানাবো নতুন দলকে বিএনপির জন্য চ্যালেঞ্জ, এবং সর্বশেষ জানাবো চিকিৎসকদের নিয়ে দল গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা। লক্ষ্মীপুরের রামগতিতে রাকিব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সালিশ বৈঠক হলেও বিচার পায়নি কিশোরী। উল্টো তাকে অপবাদ দিয়ে বাড়াবাড়ি করলে চুল কেটে এলাকা ঘোরানোর হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আত্মহত্যা করেছে ওই কিশোরী। এ ব্যাপারে ভুক্তভোগীর মা বাদী হয়ে রামগতি থানায় 12 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় হিলাল উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে কিশোরীর মা বাদী হয়ে 12 জনকে আসামি করে মামলা করেন। প্রধান অভিযুক্ত রাকিব হোসেন সহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে 1 মার্চ ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। পরদিন ঘটনাটি জানাজানি হলে এলাকায় সালিশি বৈঠকের আয়োজন করা হয়, কিন্তু সেখানে কোনো বিচার পায়নি কিশোরী। উল্টো তাকে অপবাদ দেওয়া হয় বলে জানান স্থানীয়রা। মোহাম্মদ হেলাল উদ্দিন নামের একজন বাড়িতে ঢুকে কিশোরী সহ তার মাকে চুল কেটে এলাকায় ঘোরানোর হুমকি দেয়। এতে মানসিক চাপে ওই দিন দুপুরে এসে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মামলায় প্রধান অভিযুক্ত রাকিব পশ্চিম চরকলাকোপা গ্রামের খবির উদ্দিনের ছেলে। অভিযুক্ত অন্যরা হলেন মোহাম্মদ আজাদ, জামশেদ উদ্দিন ও মোহাম্মদ বাশার সহ 10 জন। তারা পশ্চিম চরকলাকোপা গ্রামের বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিব 1 মার্চ রাতে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীর মা টের পেয়ে ঘরে ঢুকলে রাকিব পালিয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি ভুক্তভোগী পরিবার রাকিবের মা বাবাকে জানায়। তারা কাউকে কিছু জানাতে নিষেধ করে, কিন্তু পরদিন ঘটনাটি জানাজানি হয়। এতে মামলা অভিযুক্তরা সহ একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ধর্ষণের ঘটনার কোনো বিচার করা হয়নি। উল্টো কয়েকজন মিলে কিশোরীকে অপবাদ দেয়। এর মধ্যে বৃহস্পতিবার হেলাল উদ্দিন বাড়িতে ঢুকে কিশোরী সহ তার মাকে চুল কেটে গ্রামে ঘোরানোর হুমকি দেয়। এটি সহ্য করতে না পেরে কিশোরী আত্মহত্যা করে। নতুন দল কি বিএনপির জন্য চ্যালেঞ্জ? আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি বেশ ভালোভাবে প্রস্তুতি শুরু করেছে। গত 27 ফেব্রুয়ারি তৃণমূল নেতাদের নিয়ে বর্ধিত সভা আয়োজনের মধ্য দিয়ে বলা যায় দলটির নির্বাচনী যাত্রা শুরু হয়েছে। বর্ধিত সভাটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রেকর্ড করা বক্তব্য প্রচার করা থেকে বোঝা যায়। নেতাকর্মীরা দীর্ঘদিন তাদের প্রিয় নেত্রীর বক্তব্য শুনতে পাচ্ছে না। তাদের এই ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি এই বক্তব্য দিয়েছেন। এতে সভায় অংশগ্রহণকারী তৃণমূলের নেতৃবৃন্দের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বলা বাহুল্য, বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি যে পথে যান সে পথে মুহূর্তে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করে সেই পথ পাড়ি দিতে তার অনেক সময় লেগে যায়। তিনি যে প্রকৃত দেশনেত্রী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন, এজন্যই তার কথা শোনা কিংবা তাকে এক নজর দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে থাকে। ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংস রোশনালে পড়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গিয়েও তিনি আপোষ করেননি। তারপরও ফ্যাসিস্ট হাসিনার প্রতি তার কোনো রাগ ক্ষোভ ও প্রতিহিংসা নেই। আইন উপদেষ্টা আসিফ নজরুল কয়েক মাস আগে তার সাথে দেখা করে এসে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, হাসিনাকে নিয়ে তিনি একটি কথাও বলেনি। বহুভাবে চেষ্টা করেও তার মুখ থেকে হাসিনার প্রতি রাগ ক্ষোভের কথা বের করতে পারেননি। তিনি শুধু আল্লাহর কাছে তার দুঃখ কষ্টের কথা বলেছেন। এই হচ্ছে বেগম খালেদা জিয়া। প্রশ্ন হচ্ছে, নতুন প্রেক্ষাপটে বিএনপি আগামী নির্বাচনের জন্য কি ধরনের প্রস্তুতি নেবে? দলটি কি সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতার প্রস্তুতি নেবে, নাকি নতুন চিন্তা ভাবনা যা দেশের মানুষকে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে এমন চিন্তা ভাবনা নিয়ে প্রস্তুতি নেবে? এটা অনিবার্য সত্য পরিণত হয়েছে। মানুষ আর পুরনো ধারার রাজনীতি চায় না। তারা নতুন ধারার রাজনীতি, যাতে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত এবং তাদের মৌলিক চাহিদা পূরণ, তাদের মূল্যায়ন হয়, সে ধরনের রাজনীতি চায়। 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে দেশের মানুষের মনোজগতে অনেক পরিবর্তন ঘটে গেছে। তারা এখন সাহসী এবং তাদের অধিকারের ব্যাপারে অনেক সচেতন। বিএনপি কি জনগণের মনোজগতের এই পরিবর্তন ধরতে পারছে? যদি না পারে, তখন প্রথাগত রাজনীতির ধারাবাহিকতা ধরে রাখে, তাহলে এর চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না। তার ক্ষমতায় যাওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। আবার পরিবর্তন বলতে এটাও নয় যে দলের আদর্শের ভিত্তিনীতি, ধর্মীয় মূল্যবোধ এবং আমাদের ইতিহাস ঐতিহ্যকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে। বরং এসব মৌলিক বিষয় ধারণ করেই মানুষের মানসিকতার যে ইতিবাচক পরিবর্তন হয়েছে তা অনুধাবন করে আধুনিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার নতুন লক্ষ্য নির্ধারণ করতে হবে। দেশকে রাজনৈতিক দলগুলোর তালুর ভাবার দিন শেষ, এ উপলব্ধি বিএনপিকে করতে হবে। দলটি যদি মনে করে অতীতের মতো সুন্দর সুন্দর কথা ও প্রতিশ্রুতি নিয়ে কিংবা লোক দেখানো কর্মসূচি নিয়ে মানুষের মন জয় করবে, তবে তা হবে দলটির অদূরদর্শিতা ও কুপমঞ্জুকতা।
ফ্যাসিস্ট হাসিনার পতন এবং আওয়ামী লীগের গুপ্ত দলে পরিণত হওয়া মানে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার ও মসৃণ হয়ে গেছে। এ চিন্তা যদি দলের নেতাকর্মীদের মধ্যে বদ্ধমূল হয়ে থাকে তাহলে তাদের কপালে দুঃখ ছাড়া কিছু নেই। হাসিনার 15.5 বছরে তাদের যে সীমাহীন নিপীড়ন, নির্যাতন ও দুঃখ কষ্ট সইতে হয়েছে এবং তার অবসানের পর যে শান্তির আশা করছে, পরিবর্তিত পরিস্থিতি বুঝতে না পারলে সে আশা দুরাশায় পরিণত হয়ে যাবে। বিএনপির অনেক নেতাকর্মীদের মধ্যে এই প্রবণতা দেখা দিয়েছে যে তাদের ক্ষমতায় যাওয়া কেবল সামান্য দূরত্বের ব্যাপার। তাদের কর্মকর্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ তা ফুটে উঠেছে। এটা হয়তো স্বাভাবিক মনে হতো যদি প্রথাগত রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে কিংবা দলটির আন্দোলনে হাসিনার বিদায় হতো। বাস্তবতা হচ্ছে হাসিনার বিদায় কোনো রাজনৈতিক দলের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে হয়নি, যেমনটি হয়েছিল এরশাদের পতনের সময়। হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান সত্যিকার অর্থেই ছিল সিভিল রেভলিউশন ছিল। এর পেছনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল ব্যাকআপ হিসেবে থাকলেও সাধারণ শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। অস্বীকার করার উপায় নেই, বিএনপি হাসিনার 15.5 বছরে অনেক ত্যাগ ও জীবন ক্ষয় করেছে। দলটির উপর ফ্যাসিস্ট হাসিনার নিঃশেষকরণ প্রক্রিয়া এবং তার দুঃশাসন সাধারণ মানুষের মনের ক্ষোভকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে বিএনপির একক ভূমিকা রয়েছে, কারণ হাসিনার এক নম্বর টার্গেট ছিল বিএনপিকে ধুলোয় মিশিয়ে দেওয়া। সাধারণ মানুষ এটা ভালোভাবে নেয়নি, ফলে তাদের মধ্যে হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়নের সংগ্রামী মনোভাব করে তুলতে বিএনপির ভূমিকা অস্বীকার করার উপায় নেই। সে কোনো গুপ্ত দল হয়ে গুপ্ত আন্দোলন করেনি, প্রকাশ্যে করেছে এবং করতে গিয়ে হাসিনার বাধা বিপত্তি ও খুন, গুম, হামলা, মামলা, জেল জুলুমের শিকার হয়েছে। মানুষের মনোজগতে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী মনোভাব তৈরি করতে দলটি ভূমিকা রেখেছে। বিএনপি যদি 1.5 দশকের বেশি সময় ধরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম ও ত্যাগ স্বীকার না করত, হাসিনার প্রস্তাব অনুযায়ী জাতীয় পার্টির মতো ক্ষমতা ভাগাভাগি করে গৃহপালিত বিরোধী দল হয়ে থাকতো, তাহলে পরিস্থিতিটা কি হতো? কোন দল আন্দোলন করত? ছাত্র জনতার আন্দোলন কি ভিত্তি লাভ করত? হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে বিএনপি নেতাকর্মী বাদে তার সমর্থক ও তাদের শিক্ষার্থী সন্তানরাকে অংশগ্রহণ করে নাই? দলটির প্রায় 500-600 নেতাকর্মী কি শহীদ হয়নি? 15.5 বছরে তো বিএনপি শুধু এক হাসিনার বিরুদ্ধে লড়াইনি, লড়েছে ভারত ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে। ভারত যদি হাসিনাকে ব্যাকআপ না দিত এবং সে যদি নিষ্ঠুর সাইকোপ্যাথ না হতো, তাহলে বিএনপি যে আন্দোলন করেছে তাতে কি সে 1.5 দশক ধরে ক্ষমতায় থাকতে পারতো না। এ বাস্তবতা উপেক্ষা বা অস্বীকার করার উপায় নেই। আমাদের দেশের রাজনীতি যেমন জটিল তেমনি সরল। সাধারণ মানুষের চাওয়াও খুব অল্প। প্রথমত, তারা 3 বেলা পেট ভরে খেতে চায়। দ্বিতীয়ত, সচ্ছল ও স্বাবলম্বী হতে চায়। ন্যায় বিচার ও আইনের শাসন চায়। এর বাইরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি হুমকি, ভারতের আধিপত্যবাদের চির অবসান চায়। এই সাধারণ চাওয়া যে দল পূরণ করতে পারবে তাদেরই তারা ক্ষমতায় বসাবে। জনগণের এর চাওয়া বিএনপি বোঝে না, তা মনে করার কারণ নেই। তবে বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য কি প্রচেষ্টা চালাচ্ছে তা বোঝা দরকার। বিএনপি এখন সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে তার 31 দফা প্রচারণা নিয়ে। এ নিয়ে সভা, সেমিনার ও মত বিনিময় সভা করছে। এটা একটা কর্মসূচি। তবে এটাও বুঝতে হবে এই দফা সাধারণ মানুষ খুব কম বোঝে। এগুলো এসি রুমে বসে বুদ্ধিজীবীদের আলোচনার বিষয়। তারা এগুলো নিয়ে আলোচনা করবে, সমাধান খুঁজবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন কষ্টে জীবনযাপন করছে।